আসসালামু আলাইকুম। আসলে মনের মধ্যে অনেক কিছু ভাবনা আসে, অনেক কিছু নিয়ে কথা বলতে ইচ্ছে হয়। আজকে আমার মনের একটা জিনিস মানে সবসময় প্রশ্ন জাগতেছে যে আমরা মানুষ হিসেবে, আমরা মানুষ জাতি হিসেবে একবিংশ শতাব্দীর এক চতুর্থাংশ শেষ করেও আমরা সভ্যতাটাকে কতটুকু ধারণ করতে পেরেছি, আমরা সভ্যতার কতটুকু ভিত রচনা করতে পেরেছি। আমাদের জাতীয় জীবন বলেন, আমাদের পার্সোনাল লাইফ বলেন, আমাদের প্রফেশনাল লাইফ বলেন, সব কিছুতে আমরা কতটুকু এই সভ্যতাটাকে ধারণ করতে পেরেছি, আধুনিক সভ্যতার কতটুকু বীজ বপন করতে পেরেছি। তো এই আলাপে যদি আসি, অনেক বৃহৎ আলোচনা, এই আসলে এত বড় বৃহৎ আলোচনার যোগ্য আমি না, তবু আমার মনে যেটা আসছে সেটা আমি কিছুটা অন্তত বলার চেষ্টা করতেছি। দেখুন, আমরা মানুষ হিসেবে অনেকটা অসহিষ্ণু হয়ে পড়ি অনেক সময়। অনেক সময় আমরা নিজেদের সমালোচনা সহ্য করতে পারতেছি না। এটা কিন্তু একটা সভ্যতার অন্তরায়। আমরা মানুষ হিসেবে কেউ পারফেক্ট না। আহ, মানুষ হিসেবে আমরা আমাদের দোষে গুণে মিলেই মানুষ। তো আমাদের ভুল ত্রুটি থাকবে। আমাদের ভুল ত্রুটিটাকে যদি কেউ গঠনমূলক সমালোচনা করে, ওটা থেকে আমরা কারেকশনের করতে পারবো, আমরা সঠিক সঠিক পন্থা বেছে নিতে পারবো। এটাই হচ্ছে একটা সৃজনশীল মন মানসিকতার বহিঃপ্রকাশ আর কি। আস্তে আস্তে এই যে সৃজনশীলতাগুলো যে আমাদের সমাজ থেকে বলেন, আমাদের এই লাইফ থেকে যে ঝরে যাচ্ছে, যে কমে যাচ্ছে, এটা কিন্তু অনেক একটা ভয়ঙ্কর বিষয়। এইগুলো আমাদের আমরা এখন মানে, যুব যুব সমাজকে আমরা কিভাবে এই জিনিসগুলোকে সৃজনশীল, সৃষ্টিশীল চিন্তাধারা, গবেষণামূলক চিন্তাধারা কিভাবে নিয়ে যেতে পারবো। এই যে পলিসি মেকাররা কি করতেছেন, এগুলো যতক্ষণ পর্যন্ত না সচেতন না হবে, আমাদের যুব সমাজকে আমরা যারা একটু প্রবীণ আছি তারা যদি সচেতন করতে না পারে, তাহলে এখানে ব্যর্থতার দায়টা কিন্তু আলটিমেটলি আমাদেরকেই নিতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমরা সব সময় আমাদের মনের মধ্যে একটা জিনিস এসে গেছে যে সমালোচনা সহ্য করবই না, মানে সমালোচনাকে আমরা পজিটিভলি নিতে পারতেছি না। এটার কারণ কিন্তু ধরতে গেলে মানে অনেক সময় জাতীয় রাজনীতি থেকে আসে, ক্ষমতা থেকে আসে। ক্ষমতা আমার লাগবেই, আমি চিরকাল, আমি যতদিন বেঁচে থাকি ক্ষমতাটা আমার হাতেই যেন থাকে। এই যে এই প্রবণতা, এই মনস্তাত্ত্বিক চিন্তাটাকে আমরা ডেভেলপ করতে পারতেছি না। আমরা ওটাকে আরও বেশি বিকশিত করতে পারতেছি না। তো আলটিমেটলি আমাদের থেকে ওই যুবকরাই উঠে শিখতেছে। যুবকদেরকে, তরুণদেরকে আমরা যেটা লাইফে আমরা যেটা এক্সারসাইজ করতেছি, আলটিমেটলি ওনারা, যুবকরা, তরুণরা ওটাই নিচ্ছেন। তো এই জন্য বলতেছে আলটিমেটলি দায়ভারটা কিন্তু আমাদেরই। এটা কিন্তু সমাজকে ধীরে 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 ধ্বংস ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এখান থেকে উত্তরণের পথ কি? এখান থেকে উত্তরণের পথ আমার যতটুকু ছোট পরিসরে, আমার ছোট নলেজে যেটা আমি জানতে পারি, মানে আমি আমি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে এই যে আলটিমেট পাওয়ার, সুপ্রিম পাওয়ার নিয়ে রাখা, ক্ষমতাকে নিয়ে রাখা, এটাকে এটাকে ডেভেলপ করতে হবে, এটাকে সাজাতে হবে, এটাকে আরও বেশি বিকশিত করতে হবে। না, আমাকেই যেতে হবে, সব ক্ষমতা আমার হাতেই থাকবে, এই এই বন্দোবস্তটা থেকেই বেরিয়ে আসতে হবে। এটা থেকে যখনই আমরা বেরিয়ে আসতে পারবো, তখনই দেখা যাবে যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। এই পাওয়ার এক্সারসাইজটা বন্ধ করতে হবে, আমাদের উত্তরসূরি ঠিক করতে হবে। আপনি দেখেন, স্বাধীনতার 54 বছর পরেও আমরা এসে সবাই একসাথে একই রাজনীতি, একই মনস্তাত্ত্বিক চিন্তাধারা ধারণ করতেছি এবং ওটাকেই আনুষ্ঠানিকভাবে রূপ দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আর দেখেন, এটাই কিন্তু ভুল পথ, এটাই কিন্তু ভুল রাজনীতি। ওটাই একজনের হাতে ক্ষমতা ধরে রাখা, আর দায়িত্ব, 3-4টা দায়িত্ব একজনে নিয়ে রাখা, দায়িত্বকে বন্টন করে দেওয়া, দায়িত্বশীলদের হাতে পৌঁছে দেওয়াটাই হচ্ছে উত্তরসূরি ঠিক করা, ওনাদেরকে গাইড করা। প্রবীণদের কাছ হচ্ছে নবীনদেরকে গাইড করা, যুবকদেরকে গাইড করা, তরুণদের ওই স্পিডটাকে কাজে লাগানো, সৃষ্টিশীল কাজে লাগানো। এবার আসলে আপনি যদি নিজে প্রশ্ন করি, এটা কি আমরা কখনো পারি নাই। আমরা সবসময় ক্ষমতামুখী, ক্ষমতা লোভী, এই ক্ষমতাটাকেই মানে অপব্যবহার করার চিন্তা করতেছে। এর থেকে সৃষ্টি হচ্ছে দুর্বৃত্তায়ন, অপসংস্কৃতি, অপরাজনীতি,
এগুলাই আর কি। আমাদের সাংস্কৃতিক দিক দিয়ে দেখেন, চিন্তা করে দেখেন, আমরা ধার করা ইউরোপিয়ান এবং পশ্চিমা সংস্কৃতিকে ধারণ করতেছি আস্তে এগুলো। পশ্চিমা সংস্কৃতিতে কিন্তু কোনো এত বেশি কোনো ঐতিহ্য নেই। আমাদের বাংলার সংস্কৃতি যতটা না বিশাল, যতটা ঐতিহ্য বহন করে, ইউরোপিয়ান সংস্কৃতি কিন্তু অতটুকু ঐতিহ্য বহন করে না। আমাদেরকে ইতিহাস পড়ানো হয়েছে যে কিন্তু মানে সম্পূর্ণটাই উল্টা থেকে। যেমন ধরেন বাস্কো দা গামা ভারত মহাদেশ আবিষ্কার করছেন, কিন্তু ভারত মহাদেশ আবিষ্কার করতে বাস্কো দা গামা যে কতগুলো নিরীহ মানুষকে হত্যা করেছেন, ওই জিনিসটা ইউরোপিয়ানরা ইতিহাস থেকে লুকিয়ে ফেলছেন। কিন্তু বাস্কো দা গামাকে আমাদের কাছে হিরো হিসেবে উল্টাই ধরছে, তুলে ধরছেন। যেমন ধরেন কলম্বাসকে আমেরিকা আবিষ্কার করছে, উনিও ওখানে রেড ইন্ডিয়ানদেরকে কতটা মানে জঘন্যভাবে অত্যাচার করেছেন, সেগুলো কিন্তু আমাদেরকে পড়ানো হয়নি। এই যে ইতিহাস বিকৃতি, সংস্কৃতি বিকৃতি, এই যে রাজনীতিকে বিকৃতি, এই যে এইগুলো আলটিমেটলি আমাদের সমাজের প্রান্তিক মানুষের কাছেই গিয়ে আমাদের সমাজের প্রান্তিক মানুষকেই কিন্তু মানে বিপথে নিয়ে যাচ্ছে। ওনাদেরকে এই যে আসল সংস্কৃতিটা কি, আসল ইতিহাসটা কি, এগুলো জানাতে আমরা পারতেছি না। আমরা সবাই ব্যস্ত ক্ষমতা কেন্দ্রিক, কীভাবে পাওয়ার এক্সারসাইজ করবো, কীভাবে ক্ষমতাকে কুক্ষিগত করবো, ওইটাকেই। আমরা কখনো যুব সমাজের জন্য একটা সুন্দর গাইডলাইন এখন পর্যন্ত এস্টাবলিশ করতে পারিনি। এটা কিন্তু অনেকটা দুঃখজনক, যার কারণে বিপদগুলো আমাদের অতি সন্নিকটে। তো আসলে এখান থেকে বেরোনোর রাস্তা কিন্তু একা একা কখনো হবে না। এখানে সবাইকে সম্মিলিতভাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে সৃজনশীল সৃষ্টিশীল কাজকে উৎসাহী করতে হবে, যুবকদেরকে গাইড করতে হবে। যুবকদেরকে যে দলই করুক না কেন, যে রাজনীতি ওনাদের করুক না কেন, অন্তত পক্ষে আলটিমেটলি বাংলাদেশের আইডিওলজিটাকে ধারণ করাতে যদি না পারে, আমাদের অদূর ভবিষ্যতে এগুলা আমাদের জন্য বিপদ ডেকে আনবে বলে মনে করতেছি। আমি যুবকদেরকে, তরুণদেরকে আহ্বান করব যেন সঠিক ইতিহাস, সঠিক সংস্কৃতিকে চর্চা করে, সঠিক ইতিহাস জানার চেষ্টা করে, সঠিক রাজনৈতিক পন্থা কীভাবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা যেন চিন্তা করার জন্য অন্তত কিছুটা চেষ্টা করে। আর আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সিস্টেমটাকে কীভাবে আরও কি বেশি রাষ্ট্রীয় সেবা খাতের সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায়, রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোকে কীভাবে আরও বেশি কার্যকরী করা যায়, ঘুষ দুর্নীতি এগুলো কীভাবে বন্ধ করা যায়, এর জন্য আমূল সিস্টেমের পরিবর্তন দরকার। যেটা বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, এগুলাই। জুলাই সনদে কি আছে নাই সেটা আপনারা ভালো করে পরে দেখলেই বুঝতে পারবেন। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, পুরোপুরি 100% যদি বাস্তবায়ন হয়, তাহলে আপনি আপনার রাষ্ট্রীয় নাগরিক অধিকার ফিরে পাবেন। আর আপনি যদি রাষ্ট্রীয় নাগরিক অধিকার ফিরে পেতে না চান, তাহলে জুলাই সনদকে বাস্তবায়ন না করলেও আপনার কোনো কিছু আসে যায় না। আপনি গোলামির লাইফ, গোলামির জীবন যাপন করতে পারবেন। আপনি যদি চান যে রাষ্ট্রের মালিকানা কিন্তু নাগরিক, আপনি যদি রাষ্ট্রের মালিক হন, আপনি যদি রাষ্ট্রের মালিক হতে চান, আপনার যদি নাগরিক অধিকার ফিরে পেতে চান, তাহলে এই জুলাই সনদকে বাস্তবায়ন করাটা আপনার অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্ব আপনি এড়িয়ে যেতে পারেন না। যদি জুলাই সনদকে হ্যান ত্যান করে যেভাবে হোক আপনি বাস্তবায়ন করতে যদি সমর্থন করেন, তাহলে আপনি গোলামের লাইফে মানে গোলামের জীবনে অববাহিত করবেন। তো আপনি এইটা এখন একান্ত আপনার হাতে। আপনি কি করবেন? আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, রাষ্ট্রকে সংস্কার করবেন, ঘুষ দুর্নীতি কি বন্ধ করবেন, নাকি রাষ্ট্রের মালিক হয়ে রাষ্ট্রের গোলাম হয়ে থাকবেন? আপনি হচ্ছেন যেটা মনে করেন নাগরিক অধিকার এখনো পর্যন্ত স্বাধীনতা 54 বছর পরেও নাগরিকরা নাগরিক অধিকার ফিরে পায়নি। এটা কেন পায়নি? এই প্রশ্নটা করতে হবে। কাকে করতে হবে? যারা রাজনীতিবিদ, যারা রাজনৈতিক সচেতন মানুষকে এই প্রশ্নটা করে আপনি উত্তর খুঁজে নেবেন এবং আপনি ওইটার সম্পর্কে আরও বেশি জানার চেষ্টা করবেন। জুলাই সনদ আমাদের জাতীয় জীবনে, আমাদের প্রত্যেকের জাতীয় জীবনে কতটুকু প্রয়োজন। আপনি দেখেন আমাদের সমাজে অহরহ একটা দ্বন্দ্ব চলতেছে। সেটা কিসের দ্বন্দ্ব? এলিট শ্রেণী বলতে আপার লেভেল, যেটা বলে আপার ক্লাস, ওনারা কিন্তু ক্ষমতায় যায়, আর মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকগুলা কিন্তু সাফার করে।
আপনি যখন বাজার মূল্যদ্রব্য দাম বৃদ্ধি হয়, তখন মধ্যবিত্ত নিম্নবিত্তরা সাফার করে, কষ্ট করে। কিন্তু যারা এলিট শ্রেণী, তাদের অনেক অঢেল পয়সা সম্পত্তি, ওরা ব্যবসায়ী শ্রেণী, ওরা গুলশানে বসবাস করে, বাড়িদারায় বসবাস করে, ওনাদের কোনো কষ্ট হয় না। ওনাদের হিউজ ব্ল্যাক মানি আছে, ব্ল্যাক মানি বলতে দুর্নীতির পয়সা আছে। ওনারা কিন্তু ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে। আপনি দেখবেন প্রান্তিক নিম্ন মধ্যবিত্ত ছেলেগুলারা ৭১ যুদ্ধেও ওনারা গেছেন, শহীদ হয়েছেন, ৯১ গণ আন্দোলনে ওনারা শহীদ হয়েছেন, ২৪-এও ওনারা শহীদ হয়েছেন। কিন্তু ক্ষমতা ভোগ করেছে এলিটরা। ৭১ থেকে ৯৪ পর্যন্ত আপনি দেখেন সবগুলা মানুষের মানে গণমানুষের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষিত করা হয়েছে সর্বত্র আজ পর্যন্ত। তো এটার জন্য আপনাকেই অধিকার, আপনাকে আওয়াজ তুলতে হবে, আপনাকেই কথা বলতে হবে সবার সাথে, সবাইকে সাথে নিয়ে। যদি আপনি কথা বলতে না পারেন, যদি আপনি সচেতন না হন, আপনি যদি আপনার অধিকার সম্পর্কে আপনি জাগ্রত না হন, তাহলে আপনার গোলামির জিঞ্জির আপনার পায়ে বেঁধে রাখবে আজীবন। সেটা কতক্ষণ, কতদিন, কত বছর, আপনার এই লাইফ নাকি আরো পরবর্তী আরো ১০০ বছর পর্যন্ত, সেটা আমার অজানা। ধন্যবাদ সবাইকে। আশা করে আমাকে ভুল বুঝবেন না। আমার মনে যেগুলো আসছে সেটা আমি বলার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।